হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে। তো আজকে একেবারে লাস্ট পর্যায়ে এসে গেছি। আজকে আমরা আলোচনা করব নেচার এন্ড শেপ অফ অরবিটাল নিয়ে। তো তার আগে আমরা ছোট্ট একটা জিনিস আলোচনা করব শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন নিয়ে। এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা তোমাদের সিলেবাসে নেই। কি আলোচনা করব? শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, শ্রোডিঞ্জারের তরঙ্গ অপেক্ষক নিয়ে। আচ্ছা, আগে আমরা আলোচনা করেছি যে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালে আমরা কি জেনেছিলাম? ইলেকট্রন কিংবা ইলেকট্রনের মতো গতিশীল কোনো ক্ষুদ্র বস্তু কণার পজিশন আর মোমেন্টামকে একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা পসিবল নয়। এটা আমরা জেনেছিলাম হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে। এবারে শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে জানতে পারবো যে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রে কোন ত্রিমাত্রিক অঞ্চলে সর্বাধিক পরিমাণ থাকতে পারে সেটা আমরা জানতে পারবো। একটা ইলেকট্রন নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে কোন ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা জানতে পারবো শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে। তো দেখে নিই সেই শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনটা কি। শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনটা হচ্ছে d2 বাই ডি এক্স স্কোয়ার প্লাস d2 বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস d2 বাই ডি জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি সাই ইকুয়াল টু 0। কি দেখলাম? d2 সাই, এই চিহ্নটাকে সাই বলে, এটাকে কি বলা হয়? সাই চিহ্ন। তো d2 সাই বাই dx স্কোয়ার, d2 সাই বাই dy স্কোয়ার, d2 সাই বাই dz স্কোয়ার, 8 পাই স্কোয়ার m বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই ইকুয়াল টু 0। তো যেখানে এমটা কি? এমটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ই হচ্ছে টোটাল এনার্জি অফ ইলেকট্রন, টোটাল এনার্জি অফ ইলেকট্রন, আর ভি ইজ দ্য স্টেবিলিটি অফ ইলেকট্রন। স্টেবিলিটি। আর সাই হচ্ছে কি বলতো? ওয়েভ ফাংশন। সাই হচ্ছে ওয়েভ ফাংশন অফ ইলেকট্রন, ওয়েভ ফাংশন অফ ইলেকট্রন, ওয়েভ ফাংশন অফ ইলেকট্রন। তো এই ওয়েভ ফাংশন থেকে একটা অরবিটালের বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। কি বললাম? এই ওয়েভ ফাংশন থেকে একটা অরবিটালের বৈশিষ্ট্যকে জানা যায়, তাই একে বলা হয় অরবিটাল ওয়েভ ফাংশন। একে বলা হয় অরবিটাল ওয়েভ ফাংশন, অরবিটাল ওয়েভ ফাংশন। কি বলা হয়? অরবিটাল ওয়েভ ফাংশন। একটা পরমাণুর মধ্যে কোথায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সর্বাধিক সেটা তার অরবিটাল ওয়েভ ফাংশনের বর্গের সঙ্গে সমানুপাতিক। পরমাণুর কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা তার অরবিটাল ওয়েভ ফাংশনের বর্গের সঙ্গে সমানুপাতিক। কি বললাম? probability of finding an electron, probability of finding an electron and directly proportionate with size
স্কয়ার। কি বললাম? পরমাণুর মধ্যে কোনো নির্দিষ্ট বিন্দুতে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা তার অরবিটাল ওয়েভ ফাংশনের বর্গের সঙ্গে সমানুপাতিক। তাহলে এই অরবিটাল ওয়েভ ফাংশনের মান থেকে আমরা জানতে পারবো পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের চারিদিকে কোন ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন সর্বাধিক রয়েছে বা ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে কি সর্বাধিক, সেটা আমরা জানতে পারবো। তাহলে এই সাই স্কোয়ারের মান থেকে বা অরবিটাল ওয়েভ ফাংশনের মান থেকে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের চারিদিকে কোন ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন থাকার সম্ভাবনা রয়েছে সেটা আমরা জানতে পারবো, এবং ইলেকট্রনের মান হচ্ছে বা ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক সেটা আমরা জানতে পারবো এই অরবিটাল ওয়েভ ফাংশনের মান থেকে। তাই এই সাই স্কোয়ারকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি। কি বলা হয়? সাই স্কোয়ারকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি। প্রবাবিলিটি ডেনসিটি। আর সাইকে বলা হয় প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড। সম্ভাবনা বিস্তার। ইলেকট্রন হচ্ছে সম্ভাবনা বিস্তার, অর্থাৎ কতটা এরিয়া জুড়ে একটা ইলেকট্রন রয়েছে সেটা জানতে পারবো সাই থেকে। আর সাই স্কোয়ারের মান থেকে জানতে পারবো কতটা ঘনত্ব রয়েছে, ইলেকট্রন ঘনত্ব কতটা রয়েছে সেটা আমরা জানতে পারবো এই সাই স্কোয়ারের মান থেকে। এবার আমরা আলোচনা করব নেচার এন্ড শেপ অফ অরবিটাল নিয়ে। আচ্ছা, আমরা জানি প্রত্যেকটা কক্ষ কি রয়েছে, তার মধ্যে কতটা উপকক্ষ রয়েছে, আবার উপকক্ষের মধ্যে কি রয়েছে, অরবিটাল রয়েছে। এটাও শিখেছিলাম যে যতগুলো কক্ষ থাকবে ঠিক ততগুলো উপকক্ষ থাকবে। তো প্রত্যেকটি উপকক্ষ বা উপশক্তি স্তর কতগুলি হচ্ছে কি নিয়ে গঠিত, কক্ষক নিয়ে গঠিত। প্রত্যেকটা উপকক্ষ বা উপশক্তি স্তর কতগুলো হচ্ছে, কক্ষক নিয়ে গঠিত। কক্ষকটা কি না, কক্ষক হচ্ছে এই শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে। শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন অনুযায়ী কক্ষক কি না, কক্ষক হলো নিউক্লিয়াসের বাইরে কিন্তু নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে অবস্থিত। ধরো যদি এটা নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াসের মধ্যে তো আর ইলেকট্রন থাকছে না, কোথায় থাকছে, নিউক্লিয়াসের বাইরে থাকছে। এবং নিউক্লিয়াসের ধরো এত সাপোজ মনে করলাম এতটা রেঞ্জের মধ্যে নিউক্লিয়াস তার শক্তি প্রয়োগ করতে পারে। তো কক্ষক হলো কি না, কক্ষক হলো নিউক্লিয়াসের বাইরে কিন্তু নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে অবস্থিত এমন একটি ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। কি বললাম, শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন অনুযায়ী কক্ষক হলো নিউক্লিয়াসের বাইরে কিন্তু নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে অবস্থিত এমন একটি ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক রয়েছে। আমরা আলোচনা করব এক একটা অরবিটালের শেপ সম্পর্কে। আমরা প্রথমে আলোচনা করব এস অরবিটাল শেপ। এস অরবিটাল শেপ, এস অরবিটালের শেপ সম্পর্কে আমরা জানতে পারবো। আচ্ছা, আমরা জানি যে এস অরবিটালের ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে কি এল ইকুয়াল টু 0। যদি এল এর মান 0 হয় তাহলে কি হবে, সেখানে ম্যাগনেটিক যে কোয়ান্টাম নাম্বার এম এর মান কি ছিল, সেটাও 0 ছিল। অর্থাৎ এর কোনো ওরিয়েন্টেশন নেই। এর কোনো ওরিয়েন্টেশন আছে কি, তার মানে এর ওরিয়েন্টেশন হচ্ছে কি বললাম 0। অর্থাৎ এখান থেকে এম এর ভ্যালু 0, তার মানে আমরা জানতে পারলাম যে ওরিয়েন্টেশন 0। ওরিয়েন্টেশন হচ্ছে কি 0। যেহেতু ওরিয়েন্টেশন 0, তার মানে কি ইলেকট্রন কোনো নির্দিষ্ট দিকে থাকছে না, অর্থাৎ ইলেকট্রনের কোনো দিকদর্শিতা ধর্মী নেই। ইলেকট্রনের কোনো দিকদর্শিতা ধর্মী নেই, একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রন থাকার কোনো সম্ভাবনা নেই। ইলেকট্রনগুলো কোথায় থাকে না, নিউক্লিয়াসকে ঘিরে স্ফেরিক্যাল আকারে থাকে। ত্রিমাত্রিক অঞ্চলে কি থাকে, ইলেকট্রন কি থাকে, নিউক্লিয়াসকে ঘিরে তার ত্রিমাত্রিক অঞ্চলে কি থাকে, স্ফেরিক্যাল আকারে থাকে। তাহলে আমরা জানবো কি এস অরবিটালের শেপ কি হবে, শেপ অফ এস অরবিটাল হবে কি না, তাহলে এখান থেকে যেহেতু এর কোনো ওরিয়েন্টেশন নেই, তার মানে দিকদর্শিতা ধর্মে নেই, তার মানে এর যে শেপ হবে সেটা হচ্ছে কি স্ফেরিক্যাল হবে। স্ফেরিক্যাল। তবে মনে রাখো স্ফেরিক্যাল আর সার্কেল কিন্তু সেম জিনিস নয়। সার্কেল হচ্ছে 2 ডাইমেনশনাল আর স্ফেরিক্যাল হচ্ছে কি 3 ডাইমেনশনাল। দুটো কিন্তু সেম জিনিস নয়। দেখতে গোলকের মতো কিন্তু গোলক নয়। তাহলে এখানে আমরা দেখে নেব যে এস অরবিটালের যে শেপটা কি থাকবে। ধরো এটা হচ্ছে, যদি ছকের মাধ্যমে আমরা
দেখে নিই, এটা হচ্ছে কি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। ইলেকট্রনগুলো কি করে, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে কি করবে, এইভাবে চারিদিকে থাকবে, কি থাকবে, এইভাবে থাকবে, অর্থাৎ স্ফেরিক্যাল শেপ নিয়ে থাকবে, ঠিক এইভাবে স্ফেরিক্যাল শেপ নিয়ে থাকবে। যদি আমরা এখানে প্রবাবিলিটি ডেনসিটি আর আর এর মধ্যে একটা কার্ভ অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাবো, যদি প্রবাবিলিটি ডেনসিটি এন্ড কার্ভ এন্ড আর, আরটা কি, আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস, আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আর সাই স্কোয়ারটা কি বলেছিলাম, প্রবাবিলিটি ডেনসিটি, মনে লিখে রাখো, সাই স্কোয়ার হচ্ছে কি প্রবাবিলিটি ডেনসিটি, লিপটি ডেনসিটি, ডেনসিটি। যদি প্রবাবিলিটি ডেনসিটি আর ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াসের মধ্যে আমরা কি করি, একটা কার্ভ অঙ্কন করি, তাহলে দেখতে পাবো এইটা, এদিকটায় ধরে নেব ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস, সাপোজ এই জায়গাটায় নিউক্লিয়াস আছে আর এদিকটা হচ্ছে কি ধরলাম, সাই স্কোয়ার, এইটা। তো দেখতে পাবো যে নিউক্লিয়াসের একেবারে কাছে ইলেকট্রন ডেনসিটি 0। দেখো নিউক্লিয়াসের একেবারে কাছে ইলেকট্রন ডেনসিটি হচ্ছে কি সব থেকে বেশি। এবার যে ডিস্টেন্স বাড়তে থাকছে কি হচ্ছে, নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, এক সময় ইলেকট্রন ডেনসিটি একেবারে 0 হয়ে যায়, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এন ইলেকট্রন কি হয়, 0 হয়ে যায়। তো এইটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এটা হচ্ছে 1s অরবিটালের ক্ষেত্রে, 1s অরবিটাল, 1s অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে কি নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকার সম্ভাবনা বেশি। তো এদেরকে যদি 3 ডাইমেনশনাল শেপে দেওয়া হয় তাহলে কি হবে, ঠিক এরকম হবে যে এদিকে এক্স এক্সিস, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড, আর এদিকটা হচ্ছে ওয়াই, ওয়াই এইভাবে থাকবে, কি থাকবে, এটা হচ্ছে বাউন্ডারি সারফেস অফ, বাউন্ডারি সারফেস প্লট অফ 1s অরবিটাল, এটা হচ্ছে বাউন্ডারি সারফেস প্লট, বাউন্ডারি সারফেস প্লট অফ 1s অরবিটাল, এটা হচ্ছে বাউন্ডারি সারফেস প্লট অফ 1s অরবিটাল। আর তাহলে এখান থেকে আমরা কি জানলাম, প্রবাবিলিটি ডেনসিটি অফ ইলেকট্রন ইজ মোর নিয়ার নিউক্লিয়াস, প্রবাবিলিটি ডেনসিটি, তাহলে 1s অরবিটালের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেনসিটি অফ ইলেকট্রন, probability density of electron, probability density of electron is more near নিউক্লিয়াস। তাহলে 1s অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি কি, সাই এর মান এখানে সবথেকে বেশি, সবথেকে বেশি কি হচ্ছে নিউক্লিয়াসের কাছে। তাহলে আমরা জানলাম যে 1s অরবিটালে নিউক্লিয়াস থেকে ধীরে ধীরে যত দূরত্ব বাড়তে থাকবে ইলেকট্রন ডেনসিটি বাড়তে থাকবে এবং একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে কি হবে, ইলেকট্রন সর্বোচ্চ ঘনত্বে পৌঁছাবে। এরপরে যদি আবার ডিস্টেন্স বাড়াতে থাকি তাহলে কি হবে, ইলেকট্রন ডেনসিটি কমতে থাকবে এবং সেখানে এক সময় আসবে যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা 0 থাকবে। অর্থাৎ সেটা জানলাম আমি যে যখন আর সমান কি জানলাম, যখন আর সমান 0, যখন আর সমান 0 তখন হচ্ছে কি, অর্থাৎ আর সমান যখন 0 হবে তখন নিউক্লিয়াসের মধ্যে, তার মানে কি সেখানে ইলেকট্রন থাকার কোনো সম্ভাবনা নেই। আবার নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে ইলেকট্রন থাকার সম্ভাবনা নেই। এবার যদি আমরা কি করি না, 2s অরবিটালের ক্ষেত্রে ধরি, 2s অরবিটাল,
2s অরবিটাল শেপ। 2s অরবিটালের শেপ কি হবে না, 2s অরবিটালের শেপটি যদি আমরা কার্ভের মাধ্যমে ড্র করি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে r ডিসটেন্স ফ্রম নিউক্লিয়াস, আর হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি অফ ফাইন্ডিং এন ইলেকট্রন, ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা। তো প্রথমে কি হবে, কার্ভটা ঠিক এইভাবে আসবে, আবার এইভাবে উঠবে, আবার এইভাবে নামবে। দেখো নিউক্লিয়াসের সবচেয়ে কাছে ইলেকট্রন ঘনত্ব কি হয়, সব থেকে বেশি। এবার ধীরে ধীরে যখন ডিস্টেন্স বাড়তে থাকবে কি হবে না, ইলেকট্রন ডেনসিটি বাড়তে থাকবে এবং একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে ইলেকট্রন ডেনসিটি কি সর্বোচ্চ মানে পৌঁছাবে। তারপরে কি হবে, আরো যদি দূরত্ব বাড়াই তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে ইলেকট্রন ডেনসিটি কমতে থাকবে এবং একটা এমন জায়গায় আসবে যেখানে ইলেকট্রন ডেনসিটি শূন্য। তারপরে যদি আবার ডিস্টেন্স বাড়াই নিউক্লিয়াস থেকে, তখন আবার ধীরে ধীরে ইলেকট্রন ডেনসিটি বাড়তে থাকবে। দেখো নিউক্লিয়াসের সবচেয়ে কাছে ইলেকট্রন ডেনসিটি সব থেকে বেশি, দূরত্ব বৃদ্ধি করলাম, একটা জায়গা এলো যে জায়গায় ইলেকট্রন ডেনসিটি 0, এই জায়গাটা কি বললাম, ইলেকট্রন ডেনসিটি 0, অর্থাৎ সাই স্কোয়ার ইকুয়াল টু 0। সাই স্কোয়ার কি, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এন ইলেকট্রন 0, এই জায়গাতে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এন ইলেকট্রন হচ্ছে কি 0। এই যে জায়গাতে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা 0 তাকে বলা হয় নোড, একে কি বলা হয়, নোড, NODE, একে নোড বলা হয়। আবার যদি দূরত্ব বাড়াতে থাকি দেখবো ধীরে ধীরে কি হচ্ছে, এই যে ইলেকট্রন ডেনসিটি কি হচ্ছে, ধীরে ধীরে বাড়তে থাকছে। এক জায়গায় 0 ছিল, আবার ধীরে ধীরে ইলেকট্রন ডেনসিটি বাড়তে থাকছে। ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধির পর সর্বোচ্চ মানে পৌঁছালো, আবার যদি দূরত্ব বৃদ্ধি করি তাহলে দেখবো সেখানে আবার হচ্ছে কি ইলেকট্রন ডেনসিটি কি হবে, 0-তে চলে আসবে। তাহলে যদি আমরা এদিকে একটা ছকে আঁকি, ধরো এটা নিউক্লিয়াস, দেখো একেবারে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, ইলেকট্রন ডেনসিটি গুলো বৃদ্ধি পাচ্ছে। নিউক্লিয়াসকে ঘিরে তার চারিদিকে কি রয়েছে, ইলেকট্রন ডেনসিটি রয়েছে। তাহলে একটা নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি ইলেকট্রন ডেনসিটি রয়েছে। তারপরে আবার যখন দূরত্ব বৃদ্ধি করলাম নিউক্লিয়াস থেকে, তখন দেখা যাচ্ছে এই জায়গাতে ইলেকট্রন ডেনসিটি একেবারে নেই। এই জায়গাটা গ্যাপ দেখতে পাচ্ছ, সাদা অংশটা, এখানে ইলেকট্রন ডেনসিটি নেই, একে বলা হয় নোড। আবার যখন দূরত্ব বাড়ালাম তখন দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে ইলেকট্রন ডেনসিটি আবার একটা সার্কেল আকারে কি হয়েছে, ইলেকট্রন ডেনসিটি রয়েছে। আবার এরপরে যদি দূরত্ব বাড়াই আবার কি পাবো, ইলেকট্রন ডেনসিটি 0 পাবো। তাহলে এদেরকে বলা হয়, এটা হচ্ছে 1s অরবিটাল আর এইটা হচ্ছে 2s অরবিটাল। তাহলে 1s অরবিটালে কি হচ্ছে, প্রবাবিলিটি ডেনসিটি নট ইকুয়াল টু 0, তাহলে এখানটায় হচ্ছে কি ফাইন্ডিং অফ ইলেকট্রন নট ইকুয়াল টু 0। তাহলে 2s এর ক্ষেত্রে কি হচ্ছে, ফাইন্ডিং এন ইলেকট্রন নট ইকুয়াল টু 0। কিন্তু এই যে জায়গাটা ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে কি বলা হয়, নোড। এখানে ফাইন্ডিং এন ইলেকট্রন হচ্ছে কি, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এন ইলেকট্রন হচ্ছে 0। আমরা তাহলে কি জেনেছিলাম না, কক্ষক কাকে বলো, কক্ষক হচ্ছে কি হোয়ার ডেনসিটি, হোয়ার ইলেকট্রন ডেনসিটি ইজ মোর কল্ড হচ্ছে কি অরবিটাল। তাহলে কি যেখানে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক তাকে আমরা কি বলবো, কক্ষক। কি বলবো, হোয়ার ইলেকট্রন ডেনসিটি ইজ মোর, হোয়ার ইলেকট্রন ডেনসিটি ইজ মোর কল্ড অরবিটাল। এইটা তাহলে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ অনুযায়ী কি না, কক্ষক হলো নিউক্লিয়াসের বাইরে কিন্তু নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে অবস্থিত এমন একটি ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, তাকেই আমরা বলবো
কক্ষক। তাহলে দেখতে পাচ্ছ নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে, একে কক্ষক বলে। এটি হচ্ছে 1s কক্ষক। ঠিক একটু দূরত্ব বাড়াবো, সেখানে ইলেকট্রন ডেনসিটি কি 0, সেটা হচ্ছে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায় না, তাকে বলা হয় নোড। আবার কিছুটা দূরত্ব বৃদ্ধি করলে কি হচ্ছে, আবার ইলেকট্রন ডেনসিটি খুঁজে পাওয়া যাচ্ছে, তাহলে আবার একটা নতুন অরবিটাল সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে 2s অরবিটাল। সিমিলারলি যদি আমরা কি করি 3s অরবিটালের ক্ষেত্রে গ্রাফ আঁকি কিংবা এইভাবে যদি প্লট করি বা সার্কেল আঁকি, তাহলে দেখতে পাবো যে নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, ইলেকট্রন ডেনসিটি বাড়তে থাকে এবং একটা নির্দিষ্ট দূরত্বে কি হয়, ইলেকট্রন ঘনত্ব সর্বোচ্চ হয়। তারপরে আবার যদি আমরা কি করি দূরত্ব বাড়াই, তাহলে সেখানে কি হবে, ইলেকট্রনকে খুঁজে পাওয়া যাবে না, যেটাকে নোড বলবো। আরো যদি কিছুটা দূরত্বে বাড়াই, তাহলে দেখতে পাবো আবার ইলেকট্রন ডেনসিটি পাবো এবং একটা ইলেকট্রন ঘনত্ব হচ্ছে কি সর্বোচ্চ মানে পৌঁছাবে। এরপরে যদি আবার ইলেকট্রন ডেনসিটি মানে ডিস্টেন্স বাড়াই, তাহলে আবার কি হবে, গ্যাপ পাবো, তারপরে আবার ইলেকট্রন ডেনসিটি বাড়তে থাকবে। এইটা তো নোডটা কি, নোডটা হচ্ছে যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এন ইলেকট্রন 0, সেটাকে হচ্ছে নোড। নোড নির্ণয় করতে পারবো কিভাবে না, নোড ক্যালকুলেশন করা যায় n-1 সমীকরণের সাহায্যে। কি বলবো না, নোড, নোড হচ্ছে কি, নোড সমান n-1। এর থেকে আমরা জানতে পারবো যে কোন অরবিটালে কতগুলো নোড রয়েছে। ধরো 1s অরবিটাল, 1s অরবিটাল, এই ক্ষেত্রে নোড কি হবে, নোড সমান n-1। n কত, 1s অরবিটালের ক্ষেত্রে n হচ্ছে কত 1, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তার মানে 1 - 1 = 0। আমরা আগে পিকচারে দেখেছি যে নিউক্লিয়াসকে ঘিরে তার হচ্ছে কি স্ফেরিক্যাল আকারে, সেখানে কি রয়েছে, ঠিক এইভাবে ছিল নিউক্লিয়াস এবং তার চারপাশে কি ছিল, ইলেকট্রনগুলো এইভাবে ঘনীভূত ছিল। এর ক্ষেত্রে কোনো নোড ছিল না, ফাঁকা জায়গা ছিল না। তো এখানটা কি 1s অরবিটালের ক্ষেত্রে কোনো নোড পাওয়া যায় না। যদি 2s অরবিটালের ক্ষেত্রে হয়, 2s অরবিটাল নোড ইকুয়াল টু কি হবে না n-1, তার মানে 2 - 1 = 1। দেখতে পেয়েছিলে যে 2s অরবিটালের ক্ষেত্রে একটি মাত্র নোড ছিল। যদি আমরা 3s ক্ষেত্রে ইমাজিন করি, 3s অরবিটাল, এই ক্ষেত্রে নোড কি হবে না, নোড হচ্ছে কি হবে n-1 সমান হচ্ছে 3 - 1 = 2। তাহলে আমরা জানবো যে 1s অরবিটালের ক্ষেত্রে কোনো নোড থাকবে না। সেক্ষেত্রে কি হবে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে ঘিরে স্ফেরিক্যাল আকারে থাকবে। আর 1s অরবিটাল 2s অরবিটালের ক্ষেত্রে একটি মাত্র নোড থাকবে, 3s অরবিটালের ক্ষেত্রে দুটি থাকবে, 4s অরবিটালের ক্ষেত্রে তিনটি নোড থাকবে। এইভাবে আমরা বের করতে পারবো নোডের সংখ্যা। এবারে আমরা আলোচনা করব যে শেপ অফ পি অরবিটাল। কি শেপ অফ পি অরবিটাল, পি অরবিটাল শেপ, পি অরবিটাল শেপ, এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, পি অরবিটালের ক্ষেত্রে কি হয়, এল এর মান কত, এল সমান 1, পি অরবিটালের ক্ষেত্রে এল সমান 1, বা এরকম লিখতে পারি ফর পি সাবশেল, ফর পি সাব সেল এল ইকুয়াল টু কত 1। এল এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কি হবে, এম এর কয়টা ভ্যালু থাকবে, -1, 0, +1। কারণ আমরা জানি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান ডিপেন্ড করে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপরে, এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান হবে -L থেকে +L পর্যন্ত, অর্থাৎ -1, 0, +1। তার মানে এখানে কতগুলো ওরিয়েন্টেশন পেলাম, তিনটে ওরিয়েন্টেশন পেলাম। কতগুলো ওরিয়েন্টেশন, 3 ওরিয়েন্টেশন। So 3 orientation, 3 ওরিয়েন্টেশন আমরা পেলাম। তার মানে এখানে কি রয়েছে, এর একটা নির্দিষ্ট দিক আছে, তার মানে এর দিকদর্শিতা ধর্ম রয়েছে। আমরা জেনেছিলাম যতগুলো ওরিয়েন্টেশন থাকবে ততগুলো কক্ষক থাকবে, তার মানে এর যে কক্ষক সংখ্যা কতগুলো, 3টে। তাহলে পি সাবশেলের 3টে কক্ষক, একটা হচ্ছে -1, 0 আর +1। এগুলো কি px, py আর pz। x y z অক্ষ বরাবর কি থাকবে, ওরিয়েন্টেড থাকবে। তাহলে কি থাকবে, ওরিয়েন্টেড ইন px,
পি ওয়াই পি জেড অ্যাক্সিস। তাহলে প্রত্যেকটি অরবিটাল কি থাকবে না, পি যে সাবসেলে প্রত্যেকটি অরবিটাল কি থাকবে, পি এক্স পি ওয়াই পি জেড অ্যাক্সিস বরাবর কি থাকবে, ওরিয়েন্টেড থাকবে। এবং এদের যে শেপ হবে, প্রত্যেকটা অরবিটালের যে শেপ, এস এর ক্ষেত্রে কি দেখেছিলাম যেটা স্ফেরিক্যাল হবে, এবং পি অরবিটালের হচ্ছে প্রত্যেকটা অরবিটালের শেপ হবে কি ডাম্বেল শেপ। কি হবে, ডাম্বেল শেপ, অর্থাৎ পি অরবিটালের শেপ হবে ডাম্বেল, ডি ডাম্বেল শেপ। এদের যে শেপ হবে সেটা কি ডাম্বেল শেপ। কি বললাম, ডাম্বেল শেপ। ডাম্বেলটা কিরকম হবে, ঠিক এইভাবে, এটাকে বলা হয় ডাম্বেল শেপ। এই ডাম্বেল শেপে হচ্ছে ডাম্বেল শেপে যে দুই বিপরীত যে দিক, এই এটাকে বলা হয় লোব। এই ডাম্বেল শেপে দুই বিপরীত যে অংশ, এটাকে বলা হয় লোব। এই জায়গাতে থাকে কি ইলেকট্রন থাকে, এই জায়গাগুলোতে কি থাকে, ইলেকট্রন থাকে। ডাম্বেল শেপের বিপরীত যে অংশ দুটো, এই দুটো অংশকে কি বলা হয়, লব। তাহলে এদেরকে কি বলা হয়, লব, এলও বি, লব। ডাম্বেল শেপের মাঝখানে যে জায়গাটা কি হচ্ছে ইলেকট্রন ডেনসিটি একেবারে নেই, সেখানে ইলেকট্রন ডেনসিটি হচ্ছে কি 0, তাকে বলা হয় কি নোড। একে বলা হয় নোড, এনও ডি ই, নোড। এবং জানবে যে এই যে অরবিটাল গুলো রয়েছে, এই অরবিটাল গুলোর প্রত্যেকের হচ্ছে কি বললাম, এনার্জি সেম থাকবে, তাদের কি হচ্ছে সাইজ সেম থাকবে, এবং তাদের যে শেপ সেটাও সেম থাকবে। এদের প্রত্যেকটা, এই প্রত্যেকটা অরবিটালে হচ্ছে কি এনার্জি সেম, তারপরে হচ্ছে সাইজ সেম, এবং শেপ সেটাও হচ্ছে সেম। দেখে নেব প্রত্যেকটা অরবিটালের শেপ কেমন। আমি বলেছি প্রত্যেকটা অরবিটালের শেপ কি হবে, এই ডাম্বেল আকৃতিতে থাকবে। ডাম্বেল আকৃতির হচ্ছে কি লব কয়টি, দুটি, এইগুলোতে ইলেকট্রন থাকবে, এবং এরা প্রত্যেকটা অরবিটাল কি থাকবে এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস বরাবর কিভাবে বিন্যস্ত থাকে সেটা আমরা দেখে নেব। এবং এদের প্রত্যেকটা অরবিটালে এনার্জি সেম, সাইজ সেম, শেপ সেম। শেপটাও তাহলে দেখে নিই। এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিস। তাহলে একটা কক্ষক থাকবে এক্স অক্ষ বরাবর ওরিয়েন্টেড থাকবে, এটা হচ্ছে এইভাবে থাকবে, কি থাকবে এটা, এটা এক্স অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড থাকবে, এর দুটো লোব, এটাকে বলা হয় পি এক্স অরবিটাল। এটা হচ্ছে পি এক্স অরবিটাল। এটা আবার যদি আমরা ড্র করি, এক্স ওয়াই জেড অ্যাক্সিস দেখতে পাবো, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড থাকবে, এটা হচ্ছে পি ওয়াই অরবিটাল। আমরা যদি জেড এর ক্ষেত্রে দেখি, তাহলে এখানটায় আঁকবো জেড অ্যাক্সিস, এক্স ওয়াই জেড অ্যাক্সিস, এটা কি থাকবে জেড অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড থাকবে এই লোবগুলো। এটা হচ্ছে পি জেড অরবিটাল। দেখো এটাকে বলা হয় কি নোড, এটাকে বলা হয় নোড। এর ক্ষেত্রে এটা নোড, এর ক্ষেত্রে এইটা হচ্ছে নোড, আর এইটা হচ্ছে নোড, আর দুটো করে লব। তাহলে পি অরবিটালের যে ডাম্বেল শেপ রয়েছে, ডাম্বেল শেপের প্রত্যেকটির কি রয়েছে দুটো করে লব রয়েছে। এবারে আমরা আলোচনা করব শেপ অফ ডি অরবিটাল। শেপ অফ ডি অরবিটাল এই গেল পি অরবিটালের শেপ। এরপরে আমরা জানবো ডি অরবিটাল শেপ। তো ডি অরবিটাল শেপ আমরা আলোচনা করব ডি অরবিটাল শেপ। ফর ডি সাবশেল আমরা জানি, ফর ডি
সাবসেল, এল এর ভ্যালু কত 2, এল এর ভ্যালু যদি 2 থাকে তাহলে আমরা কি জানি এম এর ভ্যালু কত -2 -1 0 +1 +2, তার মানে কি হচ্ছে 5 ওরিয়েন্টেশন পাচ্ছি। এখানে কতগুলো ওরিয়েন্টেশন পাবো আমরা 5 ওরিয়েন্টেশন, 5 ওরিয়েন্টেশন। এখানে কতগুলো ওরিয়েন্টেশন পাবো আমরা, তাহলে এখান থেকে আমরা পাবো 5 ওরিয়েন্টেশন, 5 ওরিয়েন্টেশন আমরা পাবো, 5 ওরিয়েন্টেশন পাবো। অর্থাৎ কক্ষ কতগুলো 5টি কক্ষ, 5টি কক্ষ। এবং এই কক্ষগুলো কি থাকে প্রত্যেকের নাম আছে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, আরেকটা হচ্ছে ডি এক্স স্কোয়ার -ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তাহলে প্রথম কক্ষটা হচ্ছে কি ডি এক্স ওয়াই, এটা হচ্ছে ডি এক্স জেড, তৃতীয়টা হচ্ছে ডি ওয়াই জেড, চতুর্থ হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে ডি জেড স্কোয়ার এটা। তো এই যে 5টি অরবিটাল রয়েছে এদের প্রত্যেকের এনার্জি হচ্ছে সেম, তাই এদেরকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। এদের প্রত্যেকের এনার্জি হচ্ছে সেম, তাই এদেরকে বলা হয় ডিজেনারেট অরবিটাল, ডিজেনারেট অরবিটাল, ডিজেনারেট অরবিটাল বলা হয়। কি বললাম এদের প্রত্যেকের এনার্জি হচ্ছে সেম, কি বললাম এনার্জি সেম, এনার্জি সেম, তাই এদেরকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। তো এই যে 5টি অরবিটাল রয়েছে, 5টি অরবিটালের মধ্যে প্রথম 4টি অরবিটালের হচ্ছে কি শেপ সেম, কিন্তু পঞ্চম যে অরবিটাল রয়েছে তার শেপ হচ্ছে ডিফারেন্ট। এদের ক্ষেত্রে এই প্রথম যে 4টি রয়েছে এদের হচ্ছে সেম শেপ, সেম শেপ, তো মুছে নেই, এদের ক্ষেত্রে হচ্ছে কি সেম শেপ, কিন্তু এই পঞ্চমটা হচ্ছে ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট শেপ। এদের প্রত্যেকটা অরবিটালের শেপ কেমন জানো ডাবল ডাম্বেল। কি বললাম এই ডি অরবিটালের প্রত্যেকটা কক্ষগুলো, ডি সাবসেলের প্রত্যেকটা কক্ষকের যে শেপ সেটা হচ্ছে ডাবল ডাম্বেল। আমরা পির ক্ষেত্রে যেটা জেনেছিলাম যে তার কক্ষকগুলো সে কি ছিল ডাম্বেল আকৃতি ছিল, আর ডি সাবসেলের প্রত্যেকটা অরবিটালের শেপ হবে কি ডাবল ডাম্বেল। অর্থাৎ ডাম্বেল এখানে 4টি করে লোব থাকবে, ডাবল ডাম্বেল মিন্স 4টি করে লোব। আমরা পি অরবিটালের ক্ষেত্রে সেখানে দেখেছিলাম 2টি করে লোব, এইখানটা যেটা দেখবো প্রত্যেকটা হচ্ছে 4টি করে লোব থাকবে। সেটা কেমন এইভাবে শেপ অফ ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল। কি বললাম শেপ অফ ডি অরবিটাল ডাবল ডাম্বেল, তাহলে এদের শেপ হবে কি ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল, এদের শেপটা কি হবে ডাবল ডাম্বেল। তাহলে ডাবল ডাম্বেলটা কি না একটা ডাম্বেল এদিকে ছিল যার 2টো লোব ছিল, আর একটা ডাম্বেল কি থাকবে পারপেন্ডিকুলারে ওরিয়েন্টেড থাকবে। তা 2 ডাম্বেল আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, 2 ডাম্বেল আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। একটা ডাম্বেল এদিকে, এটা হচ্ছে ডাবল এটা হচ্ছে একটা ডাম্বেল আর এটা হচ্ছে একটা ডাম্বেল। তাহলে ডাবল ডাম্বেলে কতগুলো লোব থাকবে টোটাল 4 লোবস, 4 লোবস থাকবে। ডাম্বেলে কতগুলো লোব ছিল 2টো লোব ছিল, আর ডাবল ডাম্বেলে কতগুলো লোব থাকবে 4টে লোব থাকবে। এরা ওরিয়েন্টেড টু ডাম্বেলস আর ওরিয়েন্টেড টু পারপেন্ডিকুলারলি ওরিয়েন্টেড। 2 ডাম্বেল আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। দেখেছো এই একটা ডাম্বেল, তার উপরে পারপেন্ডিকুলার রয়েছে এই একটা ডাম্বেল। এবারে আমরা যে 5টা অরবিটাল ছিল ডি এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার -ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার ছিল, তাদের আমরা প্রত্যেকটা
ছবি দেখে নেব কিভাবে তারা ওরিয়েন্টেড ছিল এক্স ওয়াই জেড এক্সিস বরাবর। তাহলে 5টে ছিল, প্রথমে নামগুলো লিখে নেই। যে একটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা ছিল ডি জেড স্কোয়ার। তাহলে এদের প্রত্যেকটাই আমি ছবি দেখে নেব। এক্স ওয়াই জেড, তাহলে প্রথমটা কি এক্স এবং ওয়াই এর মাঝখানে একটি লব থাকবে, অর্থাৎ এইভাবে থাকবে এক্স আর ওয়াই এর মাঝখানে থাকবে এইভাবে একটি লব থাকবে। আরেকটি লব থাকবে কি, আরেকটা ডাম্বেল ঠিক এর উপরে পারপেন্ডিকুলার থাকবে, তার মানে এইভাবে পারপেন্ডিকুলার থাকবে একটা লব থাকবে এইভাবে। এটা কি আঁকলাম, তার মানে ডি এক্স ওয়াই অরবিটাল, ডি এক্স ওয়াই অরবিটাল। সিমিলার আঁকবো কার ক্ষেত্রে, এক্স ওয়াই জেড এক্সিস। তাহলে একটা কি এক্স এবং জেড এক্সিস, তার মানে একটা থাকবে কি এটা এক্স আর জেড, একটা ডাম্বেল এদিকে থাকবে এক্স জেড এক্সিস বরাবর থাকবে, আর একটা থাকবে এর উপরে পারপেন্ডিকুলার, এর উপরে পারপেন্ডিকুলার থাকবে এইভাবে পারপেন্ডিকুলার থাকবে। এটা হচ্ছে ডি এক্স জেড অরবিটাল। এবারে আমরা ছবি আঁকবো ডি ডি ওয়াই জেড। তাহলে এটা, তাহলে একটা থাকবে কি ওয়াই আর জেড এর মাঝখানে, তার মানে এইভাবে একটা থাকবে, একটা লোক থাকবে, আরেকটা থাকবে এর উপরে পারপেন্ডিকুলার থাকবে এইটা, তার মানে হচ্ছে ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড অরবিটাল। আরেকটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটা একটু দেখো, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের যে লবগুলো থাকবে সেটা কি এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের উপরে থাকবে। কি বললাম, এটা হচ্ছে এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের উপরে একটা লব থাকবে, আরেকটা ঠিক থাকবে তার উপরে এইভাবে লব থাকবে, চারটি লব এইভাবে, একটা এক্স আর ওয়াই এর উপরে থাকবে, সরি এক্স এক্সিসের উপরে থাকবে, আরেকটা ওয়াই এক্সিসের উপরে থাকবে। এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল। দেখো প্রত্যেকের এখানে চারটি করে লব রয়েছে, ডি এক্স ওয়াই এর চারটি লব, ডি এক্স জেড এর চারটি লব, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর চারটি লব, আর ডি ওয়াই জেড এর চারটি লব। এবার এই মাঝখানে যে বিন্দুটা, প্রত্যেকে এই মাঝখানের বিন্দুতে কি থাকছে, কোনো ইলেকট্রন থাকছে না, অর্থাৎ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এন ইলেকট্রন কি সেখানে জিরো, তাকে আমরা কি বলবো, নোড বলবো, এই বিন্দুটাকে আমরা বলবো নোড। আর এই লবগুলোতে কি থাকবে, ইলেকট্রন ডেনসিটি সেখানে থাকবে। এই চারটে একই রকম শেপের রয়েছে এবং এদের প্রত্যেকের এনার্জি কি থাকছে, সেম থাকছে। এই ডি জেড স্কোয়ার যে আছে এটা একটু আলাদা ধরনের, তার ছবিটা এখানে ছোট্ট করে আঁকবো, দেখে নেব, একটা মুছতে হবে নাহলে হবে না। তো ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে কি হবে, এক্স এক্সিস ওয়াই এক্সিস আর জেড এক্সিস। এক্ষেত্রে কি থাকবে, একটি লব এই জেড এক্সিসের উপরে থাকবে, একটি লব জেড এক্সিসের উপরে ওরিয়েন্টেড থাকবে, ঠিক এইভাবে থাকবে, এইখানে থাকবে। আর কি থাকবে, সরি একটি ডাম্বেল কি থাকবে, এই থাকবে এই জেড এক্সিস বরাবর থাকবে। আর একটা থাকবে কি বলতো, একটা রিং থাকবে, এই জেড এক্সিসকে ঘিরে একটা রিং থাকবে, কি থাকবে, একটা গোলাকার রিং থাকবে। তাহলে কি থাকবে, এখানে দেখতে পেলাম যে এটা ডি জেড স্কোয়ার অরবিটাল। এক্ষেত্রে কি হবে না, একটা ডাম্বেল থাকবে, ওয়ান ডাম্বেল,
ওয়ান ডাম্বেল থাকবে আর ওয়ান রিং থাকবে। দেখো আগের যে চারটে আমরা অরবিটালের ছবি এঁকেছিলাম তাদের প্রত্যেকের কতগুলো করে লব ছিল? মনে রাখবেন প্রত্যেকের 4টি করে লব ছিল, কিন্তু একমাত্র ডিজেড স্কোয়ার অরবিটাল সেখানে লব সংখ্যা মাত্র 2টি আর একটি রিং রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার শেষ করলাম এতটা। এরপরে আমরা যেটা আলোচনা করব যে চ্যাপ্টার ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, অর্থাৎ পিরিয়ডিক টেবিল নিয়ে, পর্যায় সারণী নিয়ে আমরা আলোচনা করব।